জাতীয় দলের সাথে কোচিং প্যানেলে আর থাকতে চাচ্ছেন না সালাউদ্দিন, কি কারণ হতে পারে, কেন চলে যাচ্ছেন মেয়াদ পূর্ণ করার আগে, সেসব নিয়ে আলোচনা করতে চাই। বিপিএল আসছে, আলোচনা সে নিয়েও করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা জগতে। সালাউদ্দিন যতদিন বাংলাদেশের কোচিং প্যানেলের সাথে যুক্ত ছিলেন না, তার আগে আমরা সবসময় তার নামের আগে একটা শব্দ জুড়ে দিতাম, দেশ সেরা কোচ। হঠাৎ করে কি এমন হয়ে গেল, জাতীয় দলে আসার 1 বছর তিনি সার্ভাইভ করতে পারলেন, মেয়াদ পূর্ণ হওয়ার আরো 2 বছর আছে, চলে যেতে হচ্ছে। না, আপনি যেটা বললেন যে দেশ সেরা কোচ, মানে মিডিয়ার সঙ্গে দেশ সেরা কোচ যখন নাকি মিডিয়াতে আসতো তখন কিন্তু মিডিয়ার সঙ্গে তার একটা বন্ধুত্বতা ছিল। এখন মিডিয়ার সঙ্গে তার রীতিমতো নারী, তিনি কথা বলেন না। মানে আজকে আপনি দেখলেন যে কালকে তিনি প্রতিক্রিয়া দিলেন না। তো পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে একটা নাটকের মতন। ওই স্টার জলসার সিরিয়ালগুলো হয় না, বউ শাশুড়ির মান অভিমান, এখানে তিনি পাঠিয়েছেন রিসিভ করবেন কে, সেটা ঠিক হয়নি। বোর্ড থেকে যে আমাদের প্রেস লিস্ট জানানো হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পরবর্তীতে আলোচনা করে জানানো হবে। তার মানে কি ব্যাপারটা, মানে পিকচার আভিভি বাকি হে, মানে ওরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে। মানে তিনি একটু বলেছেন আবার ইয়ে করতে পারেন। তো আমরা যেটা দেখলাম শান্তর ক্ষেত্রেও, যে তাকে ছাঁটাই করা লইয়া আবার ডিআরএস এর মতন রিভিউ নিয়ে বিসিবি সভাপতি শান্তকে ফিরিয়ে আনলেন। আমি অবাক হব না যে আবার সালাউদ্দিনের ব্যাপারে ডিআরএস আনে কিনা। তবে যেটি শোনা গেছে যে তার একদম ঘনিষ্ঠ, তিনি তো মিডিয়ার সঙ্গে কথা বলেন না, তার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে আমি শুনতে পেরেছি যে তিনি একটি মানে পরিবারের ভিতর তার এরকম একটা আলোচনা হয় যে সব দোষ কেন আমার, মানে এই সব দোষ কেন আমারই হবে, আমি কি সব, মানে নন্দ ঘোষ তাকে বানানো হইতেছে এমন একটা অভিযোগ। কিন্তু আমার মনে হয় যে তিনি যে এটা করছেন কিংবা যার কাছে তিনি এই কথাটি বলেছেন, সে কি তাকে জিজ্ঞাসা করেছে যে আপনাকে কেন বলবে না, আপনি তো সব কিছু করতে যাচ্ছেন, মানে সব ফোড়নের মশলা হতে যে আপনি তেজপাতা হয়ে গেছেন, আপনি কি করছেন না, আপনি সিলেকশনে থাকছেন, আপনি 11 সেট করছেন, আপনি ব্যাটিং অর্ডার সেট করছেন, আপনি ব্যাটিং কোচে নেটে যাচ্ছেন, আপনি বোলিং কোচদের আপনি সবকিছু ঠিক করে দিচ্ছেন, মানে সব কিছুতেই আপনি আছেন, অথচ তাকে যে কোনো পোস্টে কিছুতে আসলে আনা আপনি না। হয়েছে সিনিয়র সহকারী কোচ, সেটা আসলে কি, মানে সেখানে সেটাই বললাম, এই দায়িত্বটা কি? সিনিয়র সহকারী কোচ ওয়ার্ল্ডের কোথাও এই পদটি আছে বলে আমার জানা নেই। সহকারী কোচ থাকতে পারে, বাট সিনিয়র সহকারী আপনাকে এত সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের মিডিয়া থেকে বলা হয়েছে দেশ সেরা কোচ, দেশ সেরা কোচ করে, মানে অনেকটা আপনি তখন মিডিয়া খুব ভালো ছিল, এখন মিডিয়া ভালো না, কারণ এখন আর তার আমরা সেই ল্যাকিং গুলা তুলে আনতেছি। এটা তো মিডিয়া বলবে, আপনি কেন বলবে না? আপনি এশিয়া কাপে পাকিস্তানের সাথে যে দলটি 136 চেস করতে পারলো না, ভারতের সাথে 127 রান অল আউট হয়ে গেলো, বড় মঞ্চে পারছে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারছে না, আমিরাতের কাছে হেরে যাচ্ছে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাচ্ছে, আপনি কেন প্রশ্ন তুলবে না? আর যেখানে যেখানে আপনি একটা দায়িত্বে আছেন, অলিখিত দায়িত্বে আছেন। তবে তিনি যেটা বলেছেন আরেকটি জায়গায়, যে তার মাইন্ডে লেগেছে এটি, যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা ছিল আসলে ওঠানো হয়েছে মিডিয়াতে কিংবা দলের ভিতরেও কানাঘুষা আছে, যে তিনি জাকেরকে কিপিং দিয়েছিলেন আফগানিস্তান সিরিজে, কিপার হিসাবে কিপিং করতে হবে, নুরুল ইসলাম সোহান থাকতেও তাকে কিপিং দেওয়া আছে। এই ব্যাপারটি নাকি আমিনুল ইসলাম বুলবুল বিভিন্ন জনের কাছে খোঁজ নিয়েছেন এবং তার এটা মাইন্ডে লেগেছে কোচ সালাউদ্দিনের, যে তিনি আমাকে কেন সরাসরি বললেন না, তাহলে তো আমি বলতে পারতাম, তিনি সবার কাছে জিজ্ঞাসা করছেন আমার ব্যাপারে। তো এরকম একটি ব্যাপার হয়ে আছে। তবে আমি একটি কথা কোনো আপনাকে বলে রাখি, এই সালাউদ্দিন, মিস্টার সালাউদ্দিন কিন্তু ভেরি মাচ প্রফেশনাল। তিনি একটা বড় একটা স্যালারি ড্রপ করেন এখান থেকে, যেটা বাংলাদেশের স্থানীয় কোচদের জন্য একটা ঈর্ষণীয় ব্যাপার। তো তিনি কিন্তু ভেরি মাচ প্রফেশনাল। এই দলটাও তার পরিবার না, এই ক্রিকেটারও তার ছেলে না। তিনি কিন্তু পরবর্তী তার একটা গন্তব্য ঠিক করেই আমার মনে হয় তিনি এরকম একটি পদত্যাগপত্র সেটা তো দিয়েছেন। হবেই, কারণ প্রত্যেককেই তো তার নিজের ফিউচার প্ল্যানটা করে স্ট্যাবিলিটিটা জেনে তারপরেই ডিসিশন নিতে হয়। একটা ব্যাপার, আমরা সবসময় যখন বিদেশি কোচই তো থাকতো ম্যাক্সিমাম সময়, বা থাকে এখনো তো আছে, তারা যখন ব্যর্থ হতেন তখন আমরা বলতাম যে আমাদের দেশে এত ভালো কোচ থাকতে আমরা কেন বিদেশিদের উপরেই ভরসা করছি, তাদেরকে সেই সুযোগটা দেয়া হয় না কেন। তারপরেই কিন্তু আসলে সালাউদ্দিনকে আনা হলো ফারুক আহমেদের আমলে। এই যে এখন তিনি চলে যাচ্ছেন, যদি যেতেই হয়, বা ধরেন তাকে যদি অনুনয় বিনয় করে রাখাই বা গেল, বলতে পারি যে তিনি আসলে টিকতে পারলেন না। তো এই ওনার যাওয়ার মধ্য দিয়ে কি দেশের কোচদের জন্য কি দরজাটা আসলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই অবশ্যই বলবো না, আমি বলবো যে এটা একটা শঙ্কা। তিনি কিন্তু প্রথম যখন এসেছিলেন 1 বছর আগে, তিনি তার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি হচ্ছি দেশীয় ক্রিকেটার, দেশীয় কোচদের একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি, যে দেশের কোচটাও ভালো করতে পারে, এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, যাতে কিনা ভবিষ্যতে আরো স্থানীয় কোচরা
বাংলাদেশ দলে থাকতে পারে, সেখানে কিন্তু তিনি চ্যালেঞ্জে তিনি হেরে গেলেন। তিনি কিন্তু আমি বলবো যে তিনি পদত্যাগপত্র করে যেহেতু পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি বলবো যে তিনি হেরে গেছেন, তিনি পালিয়ে যাচ্ছেন। কারণ এই চ্যালেঞ্জটা তিনি নিতে পারলেন না, যেখানে দেশীয় কোচদের একটা সুনামের ব্যাপার ছিল যে দেশীয় কোচরা কিন্তু এরকম একটা চ্যালেঞ্জ নিতে পারে, একটা দলকে কিছু ক্রিকেটারকে উঠাইতে পারে। এখানে কয়েকটি ক্রিকেটারের কথা যদি আমি বলি যে যারা কিনা সালাউদ্দিনকে স্যার বলে থাকে, বিকেএসপি ক্রিকেটার, তারা তাকে গুরুর মতন মনে করে, সেই গুরুর দক্ষিণা কিন্তু জাকের দিতে পারেননি কোচ সালাউদ্দিনকে, গুরু দক্ষিণাটা দিতে পারেননি কোচ সালাউদ্দিনকে। কারণ হচ্ছে এই যে সালাউদ্দিনের যে ব্যাপারটি ছিল, আগে কারো একটু ব্যাটিং ল্যাকিংস থাকলে তিনি ইন্ডিভিজুয়াল চলে যেতেন, কিন্তু তিনি যখন দলে এলেন দেখা গেল যে সব ব্যাপারটা তিনি নাড়াতে গিয়ে কিছুই হলো না। জাকেরকে আপনি যেটি এখনো দেখা যায় তার ব্যাটিং স্ট্যান্স বলেন, তিনি কিন্তু লেগ সাইডে তাকে ঘুরে সোজা করতে পারছেন না কোচ সালাউদ্দিন। এই যে ব্যাপারগুলো, এইটা কিন্তু তিনি আগে যেটা ইন্ডিভিজুয়ালি করতেন তিনি এখন টিম হিসাবে করতে পারছেন না। এই ব্যর্থতাটা কিন্তু তার মানতে হবে। তাওহিদ হৃদয় বলেন, শামীম পাটোয়ারি বলেন, আমাদের তানজিদ তামিম বলেন, জাকের বলেন, এই যে বাঞ্চ অফ ক্রিকেটার, এদেরকে যে ব্যাটিং টেকনিকের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এটার দায় কিন্তু সালাউদ্দিনকে নিতেই হবে নিঃসন্দেহে। কারণ তিনি আনঅফিশিয়ালি তো আসলে ব্যাটিং কোচের রোলটাই প্লে করতেন। সেই জায়গায় আমরা দেখেছি যে কোনো ক্রিকেটারের ব্যাট প্যাচ আসতেই পারে, কিন্তু সেটা সমাধানও তো হতে হবে। সেটা আমরা দেখেছি তাওহিদ হৃদয়রা, সেটা আসলে লং টার্ম হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না। তানজিদ তামিমরা অন অ্যান্ড অফ, মানে কেউ আসলে ধারাবাহিক না। সেই জায়গা থেকে তার মানে হচ্ছে আসলে বাইরের থেকে বসে যে কথা বলা অনেকটাই ইজি, সেটা আসলে ইমপ্লিমেন্ট করা অনেক বেশি কঠিন। সেটা হয়তো সালাউদ্দিন আরও একবার দেখিয়ে দিলেন, এবং যে সংখ্যাটা আমরা দুজনেই বা সবাই দেখছে যে হয়তো আর আমরা এরপরে আর কখনো সেভাবে বলতে পারবো না বিসিবির কাছে যে দেশে অনেক বেশি এলিজিবল কোচ আছে, তাদেরকেও নিয়ে নেন। সেটা হয়তো আসলে একটা সমস্যাই হয়ে গেল। বিপিএল আর ন্যাশনাল টিমটা যে অনেকটা আলাদা, সেটাও কিন্তু এখানে আসলে বোঝা গেছে। নিঃসন্দেহে জাতীয় দল আসলে অনেক বড় একটা ব্যাপার। সেই জায়গায় আপনি বিপিএল নিয়ে কথা বলে, মানে বিপিএল শব্দটা বলে ফেলেছেন, আমরা বিপিএল নিয়ে আলোচনায় ঢুকে যেতে চাই। বিপিএল নিয়ে অনেক কথা হচ্ছে, 5 দলের বিপিএল হবে। সেই বিপিএলকে বিতর্ক মুক্ত রাখতে নতুন বোর্ড অনেক চেষ্টা করছে, কিন্তু গতকাল পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, যাদেরকে নিয়ে যাদের দিকে সন্দেহের তীর, এমনকি আইসিসি পর্যন্ত বলেছে যে ফিক্সিং এর সাথে জড়িত এমন দুটো দলও নাকি এবার আছে, এমন দুটো ফ্র্যাঞ্চাইজি মালিকানা আছে, দুইজনের উপর সাসপেক্টেড আছে। কিন্তু বিসিবি আবার তাদের উপর ভরসা রাখছে। আরো একটা ব্যাপার, আমরা গত বছর শুনেছিলাম যে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এসেছে তাদেরকে এবার আসলে বিপিএল খেলতে দেয়া হবে না, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যেহেতু প্রমাণিত হয়নি কোনো কিছু, সে কারণে সেই ক্রিকেটাররাও অংশ নিতে পারবে। মানে ফিক্সিং ইস্যুটা ছাড়ছে না। আমরা তাপস বসুর একটা স্ট্যাটাসও দেখেছি, তিনিও বলেছেন যে বিপিএল আসলে ফিক্সিং থেকে মুক্ত হতে পারছে না। মানে এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? আসলে বিপিএল আসলে না আমার কাছে ওই শীতের পিঠার মতন মনে হয়, ক্রিকেটের শীতের পিঠা। শীতের পিঠা তো অনেক ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু সেই স্বাদটা কিন্তু নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাদটি নেই, কারণ এখানে আপনি এই যে ফ্র্যাঞ্চাইজি মডেল, এটা পুরাটাই একটা ব্যবসায়িক মডেল। মানে এখানে আপনাকে কেউ লগ্নি করবে, সেই লগ্নিটা তুলে নিবে। আমাদের বড় ল্যাকিংসটাই তো এখানে। আপনি 10 কোটি টাকা দিয়ে যখন একজন মালিক এখানে লগ্নি করছে, আপনি কি তাকে বোঝাতে পারছেন তিনি এখান থেকে লভ্যাংশটা কিভাবে নেবেন? এখানে তো আপনি সীমিত যে ব্যাপারগুলো আমরা জানি তারা আয় করতে পারে, স্পন্সরশিপ আছে, আপনি গত বছর থেকে আপনি মাঠের রেভিনিউটা পায়, দর্শকদের গ্যালারি থেকে টিকিটের রেভিনিউটা। আরেকটি যেটা বড় ব্যাপার অন্যান্য দেশে থাকে যে জার্সি মার্চেন্ট করে, যেটা অফিসিয়াল জার্সি, সেখানে আমাদের এখানে আসলে হয় না। এখানে ফ্যান বেজি নেই। সুতরাং বিপিএল এর এই ব্যবসায়িক মডেলটা যতদিন আপনি দাঁড় করাতে না পারবেন, ততদিন কিন্তু আপনার ওই থরবরি কলা কলাবরি থর এটাই চলে আসবে। আপনি বিপিএল এ তাপস বসু কিংবা অন্যান্য যারা যে শঙ্কা করছে যে এই ক্রিকেটারদেরকে আপনি যে সাসপেক্ট করলেন, তাদের নাম বললেন না ঠিকই, কিন্তু এটা কিন্তু সবাই জানে, কিন্তু তাদেরকে আপনি ড্রাফটে রাখছেন, তাহলে আপনি কি কম্প্রোমাইজটা আপনি নিজেই করছেন? আপনি সেই মালিকানা যেটা যারা দুজন নিয়েছে তাদের ভিতর দুজন সাসপেক্ট আছে, আইসিসি বলেছে, তারপর আপনি তাদেরকে নিচ্ছেন, তার মানে আপনি নিজেই সেখান থেকে বের হতে পারছেন না। কিন্তু আপনার প্রচন্ড ইচ্ছা আছে, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পারছেন না, কারণ আপনি আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন ওই কয়েকটি লোকের ভিতরে। আমি একটু উদাহরণ দিতে পারি, এই যে বাজার একটা ড্রাফটে একটা ক্রিকেটার যখন নামছে, তাকে হয়তো 50 লাখ টাকাতে আপনি পিক করছেন, কিন্তু আপনি কি জানেন এটা তারপরে সে মালিকের সাথে আন্ডারহ্যান্ড ডিলিং করে ক্যাশ টাকা নিয়ে যাচ্ছে ব্যাগ ভরে? এটা বিসিবি জানে, কিন্তু কিছু করতে পারে না। তাহলে আপনার এখানে মানে আমরা যেটা বিশুদ্ধ খাঁটি মালিকানার বিপিএল আনছি, সেটা থেকে এই ভেজাল থাকছে না, থেকে যাচ্ছে। এবং এইখানে যারা ড্রাফট করেন, আপনি খেয়াল করবেন যে বৃদ্ধাশ্রমের মতন বানানো হয়। আপনি তিসারা পেরারা দেখবেন এবার বিপিএল খেলছে, সামিত প্যাটেল এখনো খেলে। মানে আপনি বাংলাদেশ আমাদের স্থানীয় ক্রিকেটার এমন আছে 12তম আসরে দেখবেন যে প্রথম আসরে খেলা অন্তত 40 জন থাকবে ড্রাফটে।
তার মানে কি আপনি সেই ঘুরে ফিরে এদেরকে নিয়েই সবকিছু করলে পরে মালিকানা চেঞ্জ করলে হবে না। আপনি ফেরারি কিনে ফেনীর রাস্তায় ছেড়ে দিলেন, এটা হয় না। আপনি ওইভাবে করেই করতে হবে। তার মানে আমরা এইটুকু ধারণা তো মানে যে দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে কথা উঠেছে, মানে বিসিবি কি তাদেরকে সরাবে বা খুঁজেই তো পাচ্ছেন আসলে, খুঁজেই পাচ্ছে না। পাঁচটা কোনো রকমে আসলে মিলিয়েছে, কোন দলের কি নাম হবে আমরা এখনো জানি না, এবং মালিকানা পুরোই ভিন্ন, কেমন ভাবে তারা তাদের স্ট্র্যাটেজি নেবে সেটাও তো জানি না। সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় যে এবারের যে বিপিএল করার কথা চিন্তা করা হচ্ছে সেটা আসলে কতটা সফল হবে? আপনি দেখেন প্রথমেই যে বিপিএল এর আঞ্চলিকতা আমরা যেটা নিয়ে আলোচনা করি সবাই করে, এবার দক্ষিণবঙ্গের একদম অন অফ, দক্ষিণবঙ্গের কোনো দলই নেই, সুতরাং একটা সাইড আপনার বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটি ব্যাপার আমি যেটা বললাম, এই ক্রিকেটারদের মান আপনি কিন্তু আইপিএল কিংবা বিগ ব্যাশ আপনি এর সাথে তুলনা করলে হবে না। আমাদের মার্কেট ছোট, আমাদের ওই মার্কেট রিসার্চ করে আমাদের ক্রিকেটারদের টাকাটা পে করতে হবে। আমরা মানে এমন এত বেশি টাকা তাদেরকে দিয়ে দিই আমার মনে হয় বাজারের তুলনায়, সেই টাকার সাথে কিন্তু আমাদের বাজার মেলে না, যে কারণে ওই ওই বিষ বাষ্পের মতন ওই ফিক্সিং এর ব্যাপারটি চলে আসে। সো প্রথমত আপনার এখান থেকে ওই বয়স্ক ক্রিকেটারদের একটা নির্দিষ্ট বয়স যদি আপনি করে দেন যে এই বয়সের পর আর তারা বিপিএল আসবে না, এটা অলিখিত হলেও করা উচিত, তাহলে পরে মানটা বাড়বে। সেটা তো আসলে স্থানীয় অলিখিত ক্রিকেটারদের হবে। মানে বিপিএল এর উদ্দেশ্যটা কি? দেশের যে ক্রিকেটার আছে সেইটাকে আসলে পাইপলাইনটাকে স্ট্রং করা এবং এই format এর উন্মাদনাটা জন্য। তাহলে তৈরি করা। সেটা মানেই তো হচ্ছে যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে পরিকল্পনা করব সেই জায়গাটাকে রেডি করা, যেটা আমরা আইপিএল এ দেখি 19 বছরের ক্রিকেটাররা আসে এবং তারা যেভাবে আসলে খেলে, বৈভব সূর্যবংশীর কথাই আমরা বলতে পারি যে তাদেরকে চান্স দেওয়া হয় এবং তারা সেই তারা সুযোগটা নেয়, জাতীয় দলে ঢোকার আগে স্টার হয়ে যায়। রাইট। তো সেইটাই তো আসলে উদ্দেশ্য হওয়ার কথা। আসলে এটা হচ্ছে না। আমি যেটা বললাম, ওই ঘুরে ফিরে কয়েকজন ক্রিকেটারের ভিতরেই কিন্তু ক্রিকেটার এবং কোচ মিলে তাদের যে একটা সিন্ডিকেট আছে, এরা মিলেই কিন্তু মালিকদের কাছে যাবে, আপনি এই দলটাকে এই প্লেয়ারটাকে নেন, এই কোচটাকে নেন, এই বল বয়টাকে নেন, এই মেশিওরটাকে নেন, এইভাবে করেই তারা সেট করে দেবে। সুতরাং খুব একটা চেঞ্জ আমি আশা করি না, প্রত্যাশা করি না আসলে। আরেকটি ব্যাপার যেটা বিসিবিও বের হইতে পারছে না, সেই ঘুরে ফিরে মিরপুর থেকে আপনি যাই করুন, দর্শকদের বিরক্তি ছাড়া টি-20-তে কিছু দিতে পারবেন না। আপনি মিরপুর ছাড়েন, এই ক্রিকেটারদের এই সিন্ডিকেটটা বাদ দেন, মালিকানাও দেখবেন একেবারে সোজা হয়ে যাবে সবকিছু। তো ওইগুলা বিসিবির করতে হবে, ওই গার্ডসটা রাখতে হবে। আমি জানি না তারা পারবে কিনা। গার্ডসটা আসলে রাখতে পারে না কেন? এবার তো আমরা আসলে শুনেছিলাম যে গত বছর আমরা শুনেছিলাম ফারুক আহমেদের বোর্ড বলেছিল অন্যরকম কিছু একটা করে দেখাতে চায়, আর এবারও সেরকমই আমরা কিছু একটা, হ্যাঁ ওইরকম টাইপেরই, কিন্তু অন্যরকম। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আপনার সাথেই আলোচনা যা যা এগুলো তো আমরা আসলে পুরনো কথা অনেকবার বলে ফেলেছি যে এটা হয় যে আমরা আসলে একটা বাজারটা, আমি আবার বারবার সেই বাজারের কথা আনছি, আমরা তুলনা করি আইপিএল এর 100 কোটির বাজার। তো আইপিএল বিগ বেশি, আমার মনে হয় যে আইপিএল এর পরে বিপিএল এ সবচেয়ে ওভার রেট মানে ওভার পে করা হয়, এত ওয়েজ দিয়ে এত ক্রিকেটাররা পানো না, আমরা তো এটাও দেখি যে ওই জন্যই তো হয়। আপনি কেন আপনি তাকে প্রতিশ্রুতি দিবেন আর কেনই বা তাকে টাকা দিবেন না? কারণ আপনার বাজারটা না, আপনি টাকাটা লগ্নিটা তুলতে পারেন না। আপনার বাজার সম্মত লগ্নি আনতে হবে এবং ক্রিকেটারকে ঢাকার বাইরে ঠেলতে হবে। এইটা যদি করতে পারেন, অন্তত স্লিম অ্যান্ড স্মার্ট হইতে পারে বিপিএল। মানে আপনার অল্প পরিসরে, অল্প সীমাবদ্ধ আমাদের আর্থিক সক্ষমতার ভিতরে সেরা বিপিএলটা হতে পারে। আমি চাচ্ছি আইপিএল এর মতন করতে, বিগ ব্যাশের মতন করতে, সেখানে হবে না। ওটা তো আসলে স্বপ্নের কথা। আইএল টি-20 দেখেন, ওইখানে দর্শক হয় না, কারণ তারা টেলিভিশন ভিউয়ার্স দিয়ে করে, তো কারণ তারা বড় বড় তারকাকে নেয়। তো সেটাও তো আমরা করতে পারি না। আমাদের দর্শক আছে কিন্তু সেই মানে ক্রিকেটার নাই। আর যতদিন নাকি স্থানীয় ক্রিকেটাররা ভালো না করতে পারবে, ততদিন কিন্তু ওই দামি বিদেশি এনেও আপনাকে এই উত্তেজনাটা পারবেন না। আমাদের দেশের ক্রিকেটের তো তাহলে আলটিমেটলি আসলে কিছু হবে না। সেই কারণে দেখা যাবে যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আসবে, মানে বিপিএল এর পরপরই তো ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তখনও আমরা দেখবো যে যাদেরকে নিয়ে যাচ্ছি তারাও আসলে ফুল ফিটও কেউ থাকবে না, আবার ফুল ফর্মেও থাকবে না। মানে আউট অফ ফর্ম প্লেয়ারদেরকে নিয়েই আমাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে হবে। অথচ আমরা চাইলে হয়তো এই বিপিএলটাকে কাজে লাগিয়ে অনেক, মানে আমাদের পাইপলাইনটাকে অনেক বেশি শক্ত করতে পারতাম। খুবই ছোট্ট করে আরেকটা আলোচনা একটু করতেই চাই, মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বিভিন্ন রকমের কথা আসলে শোনা যাচ্ছে। হ্যাঁ, আশরাফুল তো আসলে ভালো একজন অ্যানালিস্ট, আমরা সেভাবে আমার সাথে অনেকবার তার সাথে আলোচনা হয়েছে। তিনি আসলে স্কিলের ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথা বলেন, তিনি নিজেকে সেভাবে প্রিপেয়ারও করেছেন। কিন্তু অনেক পক্ষের মতামত দেখছি, কেউ বলছে আশরাফুলকে সরাসরি এখানে দেয়া আসলে ঠিক হয়নি, তাকে এইচপিএ দলের হয়ে তারপর তার জাতীয় দলে ঢোকা দরকার ছিল। আবার অনেকে বলছে
ঠিকঠাক কি হয়েছে ডিসিশনটা, আপনার কাছে কি মনে হয়? না, আশরাফুলের যেটা বললেন যে আশরাফুলের সাথে আমি যতবার ব্যক্তিগতভাবে আলোচনা করেছি তার মানে ক্রিকেটীয় সেন্স এবং তিনি যতটা ভাবেন আমার ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে কোচিং এর চেয়েও, এটা আমার ব্যক্তিগত ধারণা, কোচিং এর চেয়েও তিনি খুব ভালো করতেন সিলেক্টর হলে, তিনি সেটা চেয়েছিলেনও। বাট আমার মনে হয় যে কোচিং এ এখন যে অবস্থা দলটার, সেখানে তিনি ভালো করতে পারবেন। আর যেটা ওই সমালোচকরা কিংবা একটা যেটা কথা আসছে যে তিনি প্রসেস বা ধাপে ধাপে আসেননি, তিনি কিন্তু ধাপে ধাপে আসেননি, বাট সবার কিন্তু এরকম হয়ও না, সুযোগটা হয়ও না। তার যে সুযোগটা এসেছে, তিনি বিপিএল এ কোচিং করিয়েছেন একটি দলের এবং রংপুর রাইডার্সে তিনি আসলে জিএসএল খেলতে টি20 বলছেন তার। বাট তার সবচেয়ে বড় কথা, আমি এইটার পর তার ইন্টারভিউটা করেছিলাম যে রুবেল হোসেনের ওই স্ট্যাটাস কিংবা তার পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে তিনি আসলে তার অভিজ্ঞতাগুলাই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা তিনি এতদিন ইয়ে করেছেন সেটাই করতে চান। তো আমার পাল্টা প্রশ্ন এমন ছিল আমাদের যে আপনি নিজেও তো সেই 25-28 করে কাভার ড্রাইভ খেলে ওই যে ইয়েতে আউট হয়ে আসতেন, হ্যাঁ বলেন যে, তারপরে হেসে বলে যে সেই অভিজ্ঞতা আমি যাতে যে ভুলটা করেছি সেটা যাতে না করে সেটা নিয়ে আমি কাজ করব। তো আমার মনে হয় যে তাকে দেখা উচিত। এবং আপনি আগে যেটা বললেন যে বাইরে থেকে তো আসলে সবকিছুই ভালো মনে হয়, দূর থেকে কাশবন খুব মনে হয়, ঘন মনে হয়। তা আমার মনে হয় যে আমরা এখন কাছে আসছি, একটু সময় দেই, দেখি তিনি কি করেন, এবং আমার মনে হয় যে ভালো হবে, অন্তত এখন যেটা আছে তার চেয়ে ভালো হবে। এমনিতে আমরা দেখি যে ক্রিকেটারদের সাথে তার রিলেশনশিপ খুবই ভালো, কিন্তু ওই যে সালাউদ্দিনের সাথেও তো আমরা সম্পর্ক ভালোই দেখতাম, এরপর আবার দেখলাম যে এখন আবার হয় না। এই জায়গায় একটু শঙ্কা আছে কিনা? না, আসলে ড্রেসিং রুমে যেটা হয়েছে যে সবাই না গিয়ে, মানে আমার যেটা মনে হয়েছে সালাউদ্দিন ভাই কিংবা আরো যেটা, যে সবাই তার একটা নিজস্ব একটা করতে চায় যে আমার মতন করেই সবকিছু হবে। ওই যে কম্প্রোমাইজের ব্যাপারটা, আমাদের যে একজন কোচ রেখে দেওয়া আছে, একজন বিশাল দেহি একজন, তিনি নড়তে চড়তে পারেন না, তার কাছে সালাউদ্দিন ভাই যা বলেন, তিনি নিয়মটা হওয়া উচিত যে তিনি বলবেন যে সালাউদ্দিন এটা করো, কিন্তু দেখা যাচ্ছে সালাউদ্দিন তার নিজের সিদ্ধান্ত নিয়ে বলছেন যে ফিল এটা কি করব, তিনি বলছেন তিনি ফিল করতে পারছেন মানে না। এই যে জিনিসটা, এটা উল্টা হচ্ছে। তো আশরাফুল যাওয়ার পর এই জায়গাটা ভাঙবে কিনা আমি জানি না। তবে যেটা হয় যে ওই দেশীয় কাউকে পেলে না আমাদের ক্রিকেটাররা তার কাছে বেশি খোলামেলা হয়ে যায়, ওই বিদেশি কোচের চেয়ে তার সঙ্গে বেশি কথা বলে, কমিউনিকেশনের কারণেই হয়তো এটা হয়। কিন্তু আমার মনে হয় যে আশরাফুল এটা চেষ্টা করবেন ফিলের সঙ্গে ক্রিকেটারদের আরেকটু সম্পর্কটা তো বিল্ড আপটা আরেকটু বাড়াতে আর কি, তাহলে আমার মনে হয় যে আশরাফুলের এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে, কারণ যে অল্প সময়ের দায়িত্ব তাকে আপাতত দেয়া হয়েছে, সেখানে আসলে খুব বেশি কিছু করে ফেলা সম্ভব নয়। তিনি হয়তো একটা নতুন স্টার্ট করবেন, একটা পজিটিভ স্টার্ট, আর আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে আসলে ভালোই হওয়ার কথা, সেই প্রত্যাশা আমরা করতে চাই। সঞ্জয় সাহা, পিয়াল, অসংখ্য ধন্যবাদ।